পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন হিজবুল্লাহ চলছে ভয়াবহ এক যুদ্ধ। এই যুদ্ধকে ঘিরে মধ্যপ্রাচ্য জুড়েই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই যুদ্ধে জড়িয়ে গেছে ইরানও। জানিয়ে দেব যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই শিরোনাম, ইন্নালিল্লাহ। দখলদার ইহুদি বাহিনীর হামলায় গাজায় ৩ ফিলিস্তিন নিহত, সম্ভবত নিহত হয়েছেন হামাস নেতা সিনহুয়ার দাবি ইসরায়েলের। এরপরেই জানাবো ইরানের পরমাণু স্থাপনায় হামলার আশঙ্কা, চুপ করে বসে থাকবে না মস্কো, রাশিয়ার করা হুঁশিয়ারি। আরো জানাবো ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারে তুরস্ক, ইসরায়েলের উপরে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান এরদোগানের। জানিয়ে দেব ইসরায়েলি মন্ত্রীদের বিরুদ্ধে এবার নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে ব্রিটেন। অপরদিকে ভয়ানক ভুল করেছে ভারত, বলেছেন জাস্টিন ট্রুডো। জানিয়ে দেব দক্ষিণ কোরিয়াকে এবার শত্রু রাষ্ট্র ঘোষণা করেছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এবং সর্বশেষ জানাবো ডনবাসের আরো 2টি গ্রাম মুক্ত করেছে রুশ সেনারা, হামলায় আরো অগ্রগতি। শুনছিলেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ইন্নালিল্লাহ। সম্ভবত নিহত হয়েছেন হামাস নেতা সিনহুয়ার দাবি ইসরায়েলের। ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসক দল হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনহুয়ার সম্ভবত নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। গত বছরের 7ই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার প্রধান পরিকল্পনাকারী ছিলেন ইয়াহিয়া সিনহুয়ার। এই হামলার পর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। আগস্টে তেহরানের হামাসের নেতা ইসমাইল হানিয়ার নিহত হওয়ার পর সিনহুয়ার দলের প্রধান হিসেবেই নিয়োগ পান। ইসরায়েলের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, সম্ভাবনা রয়েছে যে হামাস নেতা ইয়াহিয়া সিনহুয়ারকে নির্মূল করা হয়েছে। এ বিষয়টি আইডিএফ তদন্ত করছে বলে জানিয়েছেন তিনি। গণমাধ্যমের প্রতিবেদনে আরো বলা হয়েছে, গাজায় অভিযানের সময় 3 জন নিহত হয়েছেন, তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে এই 3 জনের মধ্যে সিনহুয়ার থাকার সম্ভাবনা রয়েছে। সূত্র আল জাজিরা, টাইমস অফ ইসরায়েল ও এপি। ইরানের পরমাণু স্থাপনায় হামলার আশঙ্কা, রাশিয়ার হুঁশিয়ারি। ইসরায়েলের 180টিরও বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে ইরান। এরপর থেকে পাল্টা হামলার ঝুঁকিতে তেহরান। ধারণা করা হচ্ছে ইসরায়েলের যে কোনো প্রতিশোধমূলক হামলা হবে অত্যন্ত ভয়ঙ্কর, এমন আশঙ্কায় উদ্বিগ্ন রাশিয়াও। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে আল জাজিরা বৃহস্পতিবারের 17ই অক্টোবর এক প্রতিবেদনে বলা হয়, ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো হামলা হলে তা মানবে না রাশিয়া। এ ধরনের কাজ থেকে বিরত থাকতে ইসরায়েলকে সতর্ক করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে এক বিবৃতিতে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়ারকভ বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের যে কোনো হামলার বিরুদ্ধে রাশিয়া সতর্ক বার্তা দিচ্ছে। যদি তা করা হয় তবে এটি হবে বিপর্যয়কর। হামলার কল্পনা চলছে বলেও ইঙ্গিত দেন তিনি। রিয়াবকভ বলেন, আমরা বরাবর সতর্ক করেছি, এখনো সতর্ক করছি। ইরানের পারমাণবিক স্থাপনা এবং পারমাণবিক অবকাঠামোর উপরে হামলার আশঙ্কাকে অনুমানমূলকভাবে বিবেচনা করার বিরুদ্ধেও রাশিয়া। তিনি বলেন, আমরা ইসরায়েলকে সতর্ক করে যাচ্ছি, কারণ এটি একটি বিপর্যয়কর পদক্ষেপ হবে। পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করার বিদ্যমান যে প্রচেষ্টা, তা ইসরায়েলের কাজকে কোনোভাবেই সমর্থন করবে না, তারা প্রত্যাখ্যাত হবে। এদিকে সময় গড়াচ্ছে ইরানে হামলার আশঙ্কা প্রবল হচ্ছে, তবে ইসরায়েলি কর্মকর্তারা এখনো ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার পরিকল্পনা নিয়ে দ্বিধাদ্বন্দ্বিত। এছাড়া যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে শান্ত রাখতে চাইছে। এদিকে লেবাননে হামলা জারি রেখেছে নেতানিয়াহু বাহিনী। সর্বশেষ খবর অনুযায়ী দক্ষিণ লেবাননের লাবুনে নিজেদের পতাকা উত্তোলন করেছে সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলের সেনারা। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, একটি স্মৃতি স্তম্ভে এই ঘটনা ঘটানো হয়, যেটি 2006 সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংগঠিত যুদ্ধের সমাপ্তির স্মারক হিসেবে স্থাপন করা হয়েছিল। ইসরায়েলের ওপরে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান এরদোগানের। ইসরায়েলের উপরে বিস্তৃত অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। বুধবার 16ই অক্টোবর আঙ্কারায় আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গাইতের সঙ্গে বৈঠককালে এই আহ্বান জানান তিনি। তুর্কি প্রেসিডেন্টের যোগাযোগ বিভাগ জানিয়েছে, বৈঠকে এরদোগান ও আহমেদ আবুল গাইদ বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে ইসরায়েলের লেবাননে হামলা নিয়ে আলোচনা করেন। আরব লীগের প্রধান
প্রধানকে এরদোগান বলেন, ইসরায়েল ফিলিস্তিন ভূমি দখল করার এবং তাদেরকে মাতৃভূমি ছাড়া করার উদ্দেশ্যে সংঘাতের আগুন পুরো অঞ্চলে ছড়াতে চাচ্ছে। তিনি আরো বলেন, তুরস্ক ইসরায়েলকে তার অপরাধের জন্য জবাবদিহি করতে বাধ্য করার উদ্যোগ চালিয়ে যাচ্ছে। তেল আবিবের ওপরে চাপ বাড়ানোর জন্য বিস্তৃত অস্ত্র নিষেধাজ্ঞার গুরুত্ব দেন তিনি। আবুল গায়েদকে এরদোগান আরো বলেন, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া এবং ইথিওপিয়ার উত্তেজনা অবিলম্বে বন্ধ করতে হবে। তুরস্ক এসব দেশে শান্তি ও স্থিতিশীলতা চায়। গাজায় ইসরায়েলের যুদ্ধের কঠোর সমালোচক তুরস্ক লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলা এবং ইরানের পাল্টা আক্রমণের কারণে সংঘাতের আঞ্চলিক প্রভাবের বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান সতর্ক করে বলেছেন, নেতানিয়াহুর সরকার তুরস্ককে টার্গেট করতে পারে। ইসরায়েলি সরকার যারা প্রতিশ্রুত ভূমি ধারণার বিশ্বাসী, ফিলিস্তিন ও লেবাননের পর আমাদের মাতৃভূমিকেও টার্গেট করবে ইসরায়েল। সূত্র ডেলি সাবাহ। ইসরায়েলি মন্ত্রীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চিন্তা ব্রিটেনের। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন জিভির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির বিষয়টি বিবেচনা করছে যুক্তরাজ্য। গাজা এবং পশ্চিম তীরের সাধারণ মানুষদের নিয়ে তাদের মন্তব্যের কারণে এমন পদক্ষেপের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এর আগে গত জুলাইয়ের নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির পরাজয়ের আগে সে সময়কার পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুনও স্মোট্রিচ এবং বেন গাভির ওপরে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেছিলেন। স্টারমারও সংসদে জানিয়েছেন যে তিনিও এ ধরনের কিছু করার উপায় খুঁজছেন। গাজার বেসামরিক নাগরিকদের অন্নহীন থাকার ব্যাপারটি ন্যায়সঙ্গত হতে পারে বলে স্টচিচের মন্তব্য এবং ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরে সহিংসতায় সম্পৃক্ত বসতি স্থাপনকারীদের নায়ক বলে করা বেন গাভির মন্তব্যের প্রেক্ষিতে করা এক পোস্টের জবাবে একথা বলেন স্টারমার। তিনি বলেন, আমরা বিষয়টি দেখছি, কেননা এগুলো স্পষ্টতই ঘৃণা বক্তব্য। স্মোট্রিচ এবং বেন গাভির অবশ্য জানিয়েছেন যে নিষেধাজ্ঞার হুমকি তাদের অবস্থানে কোনো পরিবর্তন আনবে না। এক বিবৃতিতে বেন গাভির বলেছেন, এসব আমাকে ভীত করে তুলছে না এবং আমি শুধুমাত্র ইসরায়েলের সর্বোচ্চ জাতীয় স্বার্থ অনুযায়ী কর্তব্য পালন করব। আর স্মোট্রিচ এক বিবৃতিতে বলেন, কোনো হুমকি আমাকে ইসরায়েলের নাগরিকদের জন্য সঠিক এবং নৈতিক কাজ করা থেকে বিরত রাখতে পারবে না। ব্রিটেন, ফ্রান্স এবং আলজেরিয়ার আহ্বানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজার মানবিক পরিস্থিতি নিয়ে এক জরুরি আলোচনার আগে নিষেধাজ্ঞার সম্ভাবনা নিয়ে মন্তব্য করেন স্টারমার। জানা যায় তার সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ইসরায়েলের বিষয়ে কিছুটা কঠোর অবস্থান নিয়েছে, যদিও সেটি দেশটির আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। এটি ইসরায়েল অস্ত্র রপ্তানির কিছু লাইসেন্স সীমাবদ্ধ করে দিয়েছে, কেননা দেশটি মনে করছে কিছু সরঞ্জাম আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনে ব্যবহারের ঝুঁকি রয়েছে। ভয়ানক ভুল করছে ভারত, বলেছেন জাস্টিন ট্রুডো। শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জর হত্যা মামলাকে কেন্দ্র করে ভারত ও কানাডার মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটছে। এমন পরিস্থিতিতে ভারতকে আরও এক হাত নিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খবর আল জাজিরার। বুধবার 16 অক্টোবর ট্রুডো বলেছেন, শিখ ভিন্ন মতাবলম্বীদের টার্গেট করে ভারত কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে স্পষ্ট ইঙ্গিত রয়েছে। ভারতের এমন পদক্ষেপকে ভয়ানক ভুল বলে উল্লেখ করেছেন ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রী এদিন আরো বলেন, নিজ্জর হত্যাকাণ্ডটি ছিল ভারতের ব্যাপক অভিযানের অংশ, যেখানে ভারতীয় সরকারের প্রতিনিধিরা কানাডার অভ্যন্তরে ভিন্ন মতাবলম্বীদের সুপরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করছে। স্থানীয় পুলিশের তদন্তের বরাত দিয়ে ট্রুডো বলেছেন, কানাডিয়ানদের প্রতি সহিংসতা ভারত সরকার দ্বারা পরিচালিত হয়েছে এবং অনেক ক্ষেত্রে তারা সরাসরি জড়িত ছিল। দক্ষিণ কোরিয়াকে শত্রু রাষ্ট্র ঘোষণা উত্তর কোরিয়ার। দক্ষিণ কোরিয়াকে তার শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি তাদের নেতার জাতীয় লক্ষ্য হিসাবে 2 কোরিয়ান একীকরণ বাদ দেওয়ার প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে সংবিধান সংশোধন করেছে। উত্তর কোরিয়ার বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, তাদের সামরিক বাহিনী গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংযোগকারী সড়ক ও রেল পথের কিছু অংশ বিস্ফোরণ দিয়ে উড়িয়ে দিয়েছে। সংবিধান মোতাবেক সংজ্ঞায়িত একটি শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে বৈধ পদক্ষেপ হিসাবে। KCNA আরো বলেছে, DPRK ডেমোক্রেটিক রিপাবলিক অব কোরিয়া বা উত্তর কোরিয়ার সংবিধান খুব স্পষ্টভাবে ROK রিপাবলিকান অব কোরিয়া বা দক্ষিণ কোরিয়াকে দেশটিকে শত্রু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছে। তাই এই পদক্ষেপ ছিল অবসম্ভাবী ও সম্পূর্ণ বৈধ। প্রতিরক্ষা
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে বার্তা সংস্থাটি জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংযোগকারী সড়ক ও রেলপথ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করার অংশ হিসাবে বর্তমানে সড়ক ও রেলপথ সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে। রুশ আক্রমণে পিছু হটল ইউক্রেনীয় বাহিনী। ডনবাসের আরও 2টি গ্রাম মুক্ত করেছে রুশ সেনাদল। ইউক্রেনের দখল থেকে ডনবাসের একের পর এক এলাকা মুক্ত করছে রাশিয়া। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পূর্ব ইউক্রেনের ডনেটস্ক এবং লোহানস্কের আরও 2টি গ্রাম মুক্ত করেছে তারা। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে রুশ বাহিনী কয়েক মাস ধরে পূর্ব ইউক্রেনে এগিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে মস্কোর সবচেয়ে বড় সাফল্য গত 1 অক্টোবর ডনবাসের কৌশলগত গুরুত্বপূর্ণ ভুলেদার শহর মুক্ত করা, যা আরও অগ্রগতির পথ খুলে দিয়েছে। বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে দাবি করেছে তাদের বাহিনী ক্রাসনি ইয়ার গ্রাম মুক্ত করেছে। দখলকৃত মাইখাইলিভকা গ্রামটি গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্ক থেকে মাত্র 12 কিলোমিটার দূরেই অবস্থিত। পোকরোভস্ক শহরটি রাশিয়ার সীমান্তবর্তী ডনেটস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর জন্য একটি মূল রসদ কেন্দ্র হিসেবে কাজ করে।